জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাত সংশ্লিষ্ট 750 জনের মৃত্যু। এরপর থাকছে হামাসের সঙ্গে সামরিক যুদ্ধবিরতি সম্ভব বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে অশান্ত মণিপুরে কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। তারপর পারমাণবিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ কিমের। সর্বশেষ থাকছে পাকিস্তান ইমরান খানের দলের নেতাদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাত সংশ্লিষ্ট 750 জনের মৃত্যু। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত 750 জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়, খবর আল জাজিরার। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে আগস্টের শেষ পর্যন্ত 11,500-এর বেশি স্কুল বয়সী শিশু প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত, পঙ্গুত্ব বরণকারী এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন হাজার হাজার শিশু। ফিলিস্তিনে নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে স্কুল এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনে নির্বিচারে হামলা চালিয়েছে। এর ফলে 92% বিদ্যালয় এখন পাঠদানের অনুপযোগী। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের এখন পর্যন্ত 40,988 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 94,825 জন। হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি সম্ভব বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে সায় দেয়নি হামাসকে তেল আবিব সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এপির এক খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব প্যালান্ট বলেছেন, হামাসের সাথে সাময়িক যুদ্ধবিরতির জানালাও বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন এই অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে লেবাননের দক্ষিণ সীমান্তের অস্থির পরিস্থিতিও নিয়ন্ত্রণ সম্ভব। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়োব প্যালান্ট বলেছেন, গাজায় জিম্মিদের মুক্তির জন্য 6 সপ্তাহ ব্যাপী একটি অস্থায়ী যুদ্ধবিরতির দিকে আগানো যেতে পারে। গাজায় ক্রমবর্ধমান প্রাণহানির মধ্যে হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তাতে রাজি নয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, গাজায় জিম্মিদের মুক্তির লক্ষ্যে ইসরায়েল 6 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করতে আগ্রহী। চুক্তির সময় পার হওয়ার পর তেল আবিব যথারীতি গাজায় তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে বলে জানিয়েছেন ইয়োব প্যালান্ট। তিনি বলেছেন, আমরা লক্ষ্য অর্জনে আমাদের অধিকার অনুযায়ী কার্যক্রম পরিচালনা করব। এর মাধ্যমে তিনি গাজা থেকে হামাসকে নির্মূলের বিষয়টি উল্লেখ করেছেন। হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের ইতি টানতে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র গত 1 মাসের বেশি সময় ধরে কাজ করছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সত্ত্বেও গাজায় যুদ্ধ বিরাজমান। হামাসের দাবি হচ্ছে, অনতিবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নিতে হবে। তবে ইসরায়েল মাত্র 1.5 মাসের জন্য অস্থায়ীভাবে তাদের সেনা প্রত্যাহারের কথা জানিয়েছে। উভয় পক্ষের ভিন্ন দাবির ফলে মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা বাস্তবে রূপ পাচ্ছে না। অশান্ত মণিপুরে কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। জাতিগত সহিংসতায় আবার উত্তাল ভারতের বিজেপি শাসিত রাজ্য মণিপুর। দফায় দফায় সংঘর্ষে গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 11 জনে। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে রাজপথে নেমেছে জনগণ, রাস্তায় নেমেছে শিক্ষার্থীরাও, সরকারি ভবনে চালিয়েছে হামলা। সব মিলিয়ে আবারও ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি। বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে মণিপুরের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় এবার জারি করা হয়েছে কারফিউ। অনির্দিষ্টকালের জন্য এই কারফিউ চলমান থাকবে। পাশাপাশি 5 দিনের জন্য বন্ধ থাকবে ইন্টারনেট, খবর ইন্ডিয়া টুডে এএফপির। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর ধারা 163 এর অধীনে এই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে তাদের বাসস্থানের বাইরে চলাচল
সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইম্ফল পূর্ব জেলায় কারফিউ পূর্ণ বলবৎ থাকবে। তবে স্বাস্থ্য, বিদ্যুৎ, পিএইচডি, প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া ও আদালতের মতো প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের কারফিউয়ের আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া পৌরসভার কর্মকর্তা, বিদ্যুৎ কর্মী, পেট্রোল পাম্পের কর্মী, ফ্লাইট যাত্রী এবং মিডিয়া কর্মীদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে, মণিপুরের কাংপোকপি জেলায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 46 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। প্রত্যন্ত থাংবু গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়। নিহত নারীর নাম নেমজাখোল লুংডিম। চুরাচাঁদপুতে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, গ্রামের কয়েকটি বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় কাছের জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পারমাণবিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ কিমের। উত্তর কোরিয়া দ্রুত গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। শত্রু বাহিনীর কাছ থেকে দেশকে বাঁচাতে এই উদ্যোগ জরুরি বলে উল্লেখ করেছেন তিনি। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আঞ্চলিক সামরিক জোট বেপরোয়াভাবে পারমাণবিক হুমকি তৈরি করছে, যার ফলে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা সংখ্যার মুখে পড়ছে বলে মনে করেন কিম। মঙ্গলবার 10 সেপ্টেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, দেশটির সরকারের 76তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে কিম বলেন, আঞ্চলিক সামরিক জোটের বেপরোয়া আচরণের কারণে উত্তর কোরিয়াকে নিজের সামরিক সক্ষমতা বাড়াতে হচ্ছে। কিম প্রতিশ্রুতি দিয়ে বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি সহ সব সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে আরো জোরালো পদক্ষেপ নেবে। কিমের প্রতিশ্রুতি অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য আরো শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে উত্তর কোরিয়া। এছাড়া দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে আবর্জনা ভর্তি বেলুন ওড়ানোর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে দেশ। পাকিস্তানে ইমরানের দলের নেতাদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান। পাকিস্তান তেহরিক ইনসাফ দলের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আছেন দলটির চেয়ারম্যান গহর আলী খান। আজ মঙ্গলবার পিটিআইয়ের গণমাধ্যম ছেলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বলছে, গতকাল সোমবার রাতে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে দলীয় নেতাদের গ্রেপ্তার করে। গত রোববার ইসলামাবাদের উপকণ্ঠে পিটিআই বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআই এর কর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনা পর দিন গতকাল রাতে পিটিআই এর কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালালো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তার অবিলম্বে কারামুক্তির দাবিতে দলের পক্ষ থেকে গত রোববার বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে 2 সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। গতকাল সোমবার রাত 11টা নাগাদ পিটিআই নেতা গহর আলী খান, শের আফজাল মারওয়াত, ওয়াজিরিস্তানের আইন প্রণেতা জুরাইন খান ও আইনজীবী সোয়াইব শাহিনকে গ্রেপ্তারের খবর জানা যায়। আজ পিটিআই এর গণমাধ্যম সেলের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত 12 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে গহর আলী খান ছাড়াও আছেন আমির দোগার। মিত্র দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রধান সাহেবজাদা হামিদ রাজাকেও গ্রেপ্তার করা হয়েছে। গহর আলী খান ও আফজাল মারওয়াতকে পার্লামেন্ট ভবনের বাইরে থেকে আলাদা পৃথকভাবে নিরাপদ তা হেফাজতে নেওয়া হয়। গতকাল জাতীয় পরিষদের অধিবেশন শেষে বাইরে বের হওয়ার পর পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে যায়। পৃথক অভিযানে শাহিনকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ দেখা যায়, গ্রেপ্তার ঠেকাতে তার কার্যালয়ের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পরে তাদের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। পিটিআই নেতা জেইন কুরেশি, জারতাল গুল, ওমর আয়ুব, শেখ ওয়াকাস আকরাম, সীমা বিয়া তাহিরকেও গ্রেপ্তারের জন্য খুঁজছিল পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে তাদের কেউ কেউ পার্লামেন্ট ভবনে আশ্রয় নেন।